সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গণমাধ্যমে কানাডা অনুষ্ঠানের আজকে 90তম পর্বে। উপস্থাপনায় রয়েছি আমি মাহবুব ওসমানী এবং আজকে আমার সঙ্গে রয়েছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাই। দুলাল ভাই, স্বাগত আপনাকে। আজকের অনুষ্ঠানে দেখতে দেখতে 90 পর্ব পর্যন্ত আমরা চলে এসেছি। আমি 100-র অপেক্ষায় আছি। 100-র অপেক্ষায় আমরা আসলেই আছি। আর 10টি পর্ব পরেই, 9 পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের 100তম পর্ব। আজকেও কানাডার অনেক গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো নিয়ে পর্যালোচনা থাকবে। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ফেসবুক পেজ থেকে যারা যুক্ত হয়েছেন, তারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর পাশাপাশি এই অনুষ্ঠানটির স্পন্সর স্যাম রিয়েল এস্টেট টিম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুলাল ভাই, আমরা আসলে এই কয়েকদিন ধরে যে ঘটনাটি কানাডাতে আবারও আলোড়ন তুলেছে, সেই বিষয়টির দিকে শুরুতে দৃষ্টি দিতে চাই। সেটি হচ্ছে যে, আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যে এর আগে 215টি মৃতদেহ পাওয়া গেছিল, শিশুদের যারা ছাত্র ছিল তাদের মৃতদেহ পাওয়া গেছে। এবারে কিন্তু সেই সংখ্যাটি আরো বেশি, প্রায় 751 জন এই মুহূর্তে পাওয়া গেছে কানাডার একটি পুরনো আবাসিক স্কুলের প্রাঙ্গণ থেকে, সাসকাচুয়ানের জায়গাতে। এই ঘটনা শুধু এটা প্রাগৈতিহাসিক ঘটনাই বলতে হবে। এটা যে একদিনে ঘটছে তা কিন্তু নয়। ইতিহাসের আড়ালে দীর্ঘ 100 বছর যাবৎ এই নির্যাতন হয়ে আসছিল এবং এর মধ্যে শুধুমাত্র সাদা কালোর ব্যাপারটি নয়, মানে যা আমরা সাম্প্রদায়িক বা ধর্ম বলবো না, এর মধ্যে অমানবিক বিষয়টি ছিল। ধর্মের আড়ালে যে অধর্মের কাজ চলে, মানবতার নামে যে অমানবিক কাজ চলে, তার দৃষ্টান্ত এই ঘটনাগুলো। এবং খুবই দুঃখজনক ব্যাপার, যে কাজগুলো অন্যান্য ধর্মের মধ্যে হয়, হিংস্রতা, হানাহানি, জিজ্ঞাসা বা হত্যাকাণ্ড, সেটা ইসলাম ধর্মের মধ্যে যেরকম হয়, জেহাদ যে শব্দটি আছে, লাশের বদলে লাশ যে ব্যাপারটি আছে, রাজনৈতিকভাবে সেটা কিন্তু প্রতিটি ধর্মের মধ্যেই আছে, তা প্রমাণ হচ্ছে। আমরা শুধুমাত্র জানতাম যে ইসলাম ধর্ম মধ্যে যে যুদ্ধ বিভেদ ছিল, তার এটা শুধুমাত্র ইসলাম ধর্মের উপর দোষারোপ করলে চলবে না। হিন্দুদের মধ্যেও, হিন্দুজমের মধ্যেও সেই ব্যাপারটি আছে। এবং এখন এটা প্রমাণিত যে খ্রিস্টান ধর্মের মধ্যে আড়ালে, ধর্মের আড়ালে, শিক্ষার নামে, সভ্যতার নামে এই ঘটনাগুলো দীর্ঘকাল যাবৎ করছে। এবং কারা করছে? ক্যাথলিক চার্চগুলো করছে। এবং সেই জন্যই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যাথলিক চার্চের যে প্রধান, পপকে কানাডায় এসে ক্ষমা চাইতে বলেছেন। পোপ ফ্রান্সিসকে তিনি ক্ষমা চাইতে বলেছেন, সেই খবরটি আমরা দিয়েছি এখানে, হয়তো দেখবেন। আমি একটু দুলাল ভাই, এই যে ঘটনাটি ঘটেছে সেটার একটু বিস্তারিত দর্শকদেরকে বলতে চাই। হ্যাঁ, এটা জানা দরকার আমাদের। কানাডায় হচ্ছে স্কুলের, একটি আবাসিক স্কুলের যে প্রাঙ্গণ থাকে, যে আমরা বলি যে সামনের যে মাঠ, সেই জায়গাতে এই 751টি বেওয়ারিশ কবর পাওয়া গেছে। এবং এই খবর সারা পৃথিবী জুড়ে এখন আলোচিত, কারণ বিবিসি বাংলা থেকে শুরু করে বিবিসি, সিএনএন সব জায়গা থেকে এই খবরগুলো দিয়েছে। তো এখানে যেটি বিবিসি বলছে, বিবিসি বাংলার খবরে, যে দেশটিতে আদিবাসীদের একটি সংগঠন কাউসেস ফার্স্ট নেশন এই কবরগুলো খুঁজে পেয়েছে এবং তারা বলছে যে কানাডায় এত বিশাল সংখ্যক অচিহ্নিত কবর পাওয়ার এই ঘটনাটি হচ্ছে বিরল এই মুহূর্তে। এবং একই ধরনের একটি বোর্ডিং স্কুলের প্রাঙ্গণে কয়েক সপ্তাহ আগে যে 215 জন শিশুর হাড়গোড় পাওয়া গিয়েছিল, সেটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল সারা বিশ্বে, এবং সেটি নিয়েও কিন্তু এখানকার রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বা বিরোধী দল প্রধান থেকে শুরু করে সবাই এটি নিয়ে কথা বলেছেন। তো মানুষের মধ্যে, কানাডাবাসীদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তো এই যে সংগঠনটি এই কবরগুলো খুঁজে পেয়েছে, তার এই সংস্থাটির প্রধান হচ্ছেন ক্যাডমাস ডেলমে। তিনি বলেছেন যে এটি গণকবরস্থান নয়, এগুলো সব অচিহ্নিত কবর। এমন না যে এটা আগে থেকে গণকবরের স্থান, এটাই অচিহ্নিত ছিল এতদিন। এবং ওই এলাকায় মারিভেল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল নামের আবাসিক শিক্ষায়তনটি 1899 থেকে
1997 অর্থাৎ প্রায় 100 বছর ধরে পরিচালনা করে আসছিল রোমান ক্যাথলিক গির্জা। এবং সাচকচনের এই এলাকাতেই এখন কাউসেস ফার্স্ট নেশন সংস্থার অধিদপ্তর, যারা এই খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই সংস্থাটি। এবং কানাডার 130টিরও বেশি বাধ্যতামূলক আবাসিক স্কুল রয়েছে যেগুলোর অর্থায়ন করে দেশটির সরকার। এখন দেখার বিষয় যে বাকি যে স্কুলগুলো রয়েছে সেখানে কি ঘটেছে। তো দেশটির আদিবাসী সম্প্রদায়ের শিশুদের মানে সভ্য করে তোলার জন্য, কানাডার মূলধারার সাথে সম্পৃক্ত করে তোলার জন্য 19বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতেই কিন্তু এই স্কুলগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে যে ধর্মীয় যে গির্জা বা এই প্রতিষ্ঠানের উপরে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে আপনি জানেন দুলাল ভাই, এখানে ওন্টারিওতেও কিন্তু ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে গবেষণার জন্য, বা খুঁজে $1 কোটি দেওয়া হয়েছে। $1 কোটি তাদের গবেষণার জন্য রাখা হয়েছে। যে তারা সন্দেহ করছে যে এখানে আছে, বিশেষ করে নাগরা অঞ্চলে বা এই ইয়ের বাইরে, টরন্টোর বাইরের যে এলাকাগুলো, সেখানে থেকে মানে পুরনো এলাকাগুলো, আদিবাসীদের যেখানে বসবাস এখনো তারা আছে, এবং সেসব জায়গায় সন্দেহ করা হচ্ছে। এখানে দুলাল ভাই একটু বলি আরো, যে স্কুলগুলো ছিল এই আদিবাসী বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য, সভ্য করার জন্য, তাদের কোড আনকোড সভ্য করার জন্য, তো সেই সব স্কুলের পড়ালেখা করার সময় এখানে মারা যায় আনুমানিক 6,000 শিশু। এবং মূলত স্কুলের ভিতরে খুবই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বাস করার কারণে এটি হয়, যেটি বিবিসি বলছে এখানে। এবং শিক্ষার্থীদের প্রায়শই রাখা হতো এমন সব ভবনে যা ছিল খুবই নিম্নমানের, এবং যেখানে ঘর গরম রাখার তেমন ব্যবস্থা ছিল না। আপনি জানেন এখানে ঠান্ডার সময় কি অবস্থা হয়। আর আজ থেকে 200 বছর আগে, 100-150 বছর আগে তো আরো খারাপ অবস্থা ছিল। এবং সেখানে ছিল না কোনো শৌচ কাজের ব্যবস্থাও, আপনি টয়লেট বা এগুলোর ব্যবস্থাও ছিল না। এবং পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের হাতে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, এবং অনেক শিশু সেখান থেকে, অনেক শিক্ষার্থীরা পালিয়েও গেছে। এইখানে যেটা হয় যে এই সংস্থাটি এই তারা মাটির নিচে এই তাদের কিছু রেডার যন্ত্র রয়েছে, সেগুলো দিয়ে এই সন্ধান কাজ শুরু করে, এবং শেষ পর্যন্ত তারা যে 751টি অচিহ্নিত কবর পায়। এখন এইখানে একটু ইতিহাস বলছে বিবিসি, যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুঃখ প্রকাশ করেছেন, গভীরভাবে দুঃখিত এই বিষয়গুলোতে তিনি বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে কানাডায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে ধরনের পদ্ধতিগত বর্ণবাদ, বৈষম্য এবং অন্যায় শিকার হয়েছে, এই ঘটনা জাতিকে লজ্জাজনক ভাবে সেই ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। এখন এই স্কুলগুলোর ইতিহাসটা একটু যদি দেখি এখানে, যে কানাডায় 1863 থেকে 1998 সাল এই পর্যন্ত এর ভেতরে প্রায় 1.5 লাখের বেশি আদিবাসী শিশুকে তাদের বাবা মা, তাদের পরিবারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং কানাডার বিভিন্ন জায়গায় এই ধরনের আবাসিক স্কুলে নিয়ে যাওয়া হয়। এবং এইসব বাচ্চাদের তাদের নিজেদের ভাষায় কথা বলতে দেওয়া হতো না, তাদের মাতৃভাষায়, তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না, এবং বহু শিশুর উপর অকথ্য অত্যাচার এবং নির্যাতন চালানো হতো, যেটি বিবিসি বলছে এখানে। এখানে আরো একজনের বিবিসির বরাত দিয়ে বলেছে একটা সংবাদ সম্মেলনে, ফ্লোরেন্স স্পেভিবিয়ান, যিনি এক সাবেক আবাসিক স্কুলের শিক্ষার্থী ছিলেন, তিনি বলছেন যে আমাদের বিশ্বাস করতে ওরা বাধ্য করতো যে আমাদের অন্তরাত্মা বলে কিছু নাই, অর্থাৎ ওরা যা চাপিয়ে দিচ্ছে সেটাই প্রয়োগ করতে হবে, সেটাই ব্যবহার করতে হবে। তিনি আরো বলেছেন এখানে যে তারা বলতো আমরা হৃদয়হীন মানুষ হয়ে জন্মেছি, ফলে আমরা নিজেদের ঘৃণা করতে শিখতাম, এরকম একটা শিক্ষা দেয়া হতো। এই সংস্কৃতির ধুলাই পদ্ধতির প্রভাব নথিবদ্ধ করার জন্য 2008 সালে একটি কমিশন গঠন করা হয়, এবং তারা দেখতে পায় যে স্কুলে পাঠানো আদিবাসী সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ শিশু আর কখনো তাদের সমাজে বা নিজেদের পরিবারে ফিরে যায়নি, যেটি খুবই কারণ আপনি তো আদিবাসীদের এই বিষয়গুলোকে সবসময় প্রিজার্ভ করতে হয়, সংরক্ষণ করতে হয়, কারণ তারাই আসলে এই ভূমির মানুষ, এই ভূমির প্রথম মানুষ তারাই। তো সেটি তারা এখানে আরেকটা জিনিস উসমানে আমি যুক্ত করতে চাই। কানাডা সরকার 2008 সালে এই পদ্ধতিগুলোর মানে পরিচালনা বা মানে গবেষণা করলো। এই স্কুলগুলো চালু হয়েছিল তারপরে 96-এ কোনো স্কুল, এবং 98 সালে পর্যন্ত এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলগুলো। 98 সালে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দীর্ঘ 100 বছরের বেশি সময়, 100 বছরের বেশি সময় ধরে এগুলো হয়েছে। এটি কিন্তু একদিনে না, 715 জন একদিনে একদিনে হয়নি। পাওয়া যায়নি, বা 215 জনের কবর একদিনে পাওয়া যায়নি, এটি দীর্ঘ 100 বছর ধরে, বা এই এবং একমাত্র 1863 পর থেকে শুরু করে 1998 সাল পর্যন্ত, এই প্রায় 100 বছরের বেশি সময় ধরে এটি হয়েছে। নিউ ব্রুকল্যান্ড, সাসকাচুয়ান, অন্টারিও, ভ্যাঙ্কুভার, অর্থাৎ কানাডার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রভিন্সে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই জায়গাটাতেই জাস্টিন ট্রুডো বলেছেন, যেটি আপনি দুলাল ভাই খবরও করেছিলেন কালকে, জাস্টিন ট্রুডো তিনি ক্ষমা চাইতে বলেছেন ক্যাথলিক চার্চ, ক্যাথলিক যে পোপ ফ্রান্সিস,
তিনি বলেছেন যে কানাডায় এই যে এই জাতীয় যে নির্যাতন হয়েছে সেগুলো জন্য ক্ষমা চাইতে হবে খ্রিস্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিসকে। এই জন্য জাস্টিন ট্রুডো তাকে কানাডায় আসার আহ্বান জানিয়েছেন। তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এখনো পর্যন্ত পোপ ফ্রান্সিস আজকে 3 দিন ঘটনা ঘটে গেছে। জি এই বিষয়টিও আমার কাছে একটু খারাপ লাগছে যে কথার শুরুতেই বলছিলাম যে ধর্মের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান যে নষ্ট হয়ে যাচ্ছে। পপ কিন্তু মানে পপ সাড়া দিবে বা আসবো বা তার কোনো প্রতিক্রিয়া আমরা এ পর্যন্ত পাইনি আমার জানা মতে। এখানে ট্রুডোর একটি বক্তব্য যদি দেখি আমরা, ট্রুডো বলছেন যে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে ব্যক্তিগতভাবে সরাসরি কথা বলেছেন যেন তিনি ক্ষমা চান, এবং এটা তার জন্য কেবল গুরুত্বপূর্ণ নয় বরং কানাডার মাটিতে আদিবাসী কানাডিয়ানদের কাছেও ক্ষমা চাওয়া আসলে। এই বক্তব্যটা জাস্টিন ট্রুডোর, কিন্তু জাস্টিন ট্রুডোর সঙ্গে তার কি এই কথার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। বক্তব্য আমরা পাইনি এবং এই জাস্টিন ট্রুডো কিন্তু বলেননি যে তাকে এই বিষয়টি জানাচ্ছেন আসবেন বা আসবেন না, দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। সাধারণত একটি বিষয়, এটা ভদ্রতা, সভ্যতা, এই যে ঘটনা ঘটেছে যেমন অসভ্য ঘটনা ঘটিয়েছে, এবং পোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু সভ্যতার দৃষ্টান্ত রাখেননি। তিনি স্বাভাবিকভাবে একটা মৃত্যু বা একাধিক মৃত্যু বা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তার কাছে যেহেতু যাওয়া হয়েছে, সে ধর্মের একটা কি বলবো, একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তার থেকে এই ধরনের বলে যে সরি, এই শব্দটি সরি তো খুব সাধারণ এখনো পর্যন্ত পাইনি। আমরা প্রত্যাশা করছি হয়তো নিয়ে হ্যাঁ। কথা বলবেন বা তিনি দুঃখ প্রকাশ করবেন। এবং আপনার লেখা এটি আর একটি খবর এই বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে কানাডা কি আদিবাসীদের বধ্যভূমি। তো এই যে বিষয়গুলো আমরা কথা বললাম আপনার আর্টিকেলে, সেই বিষয়টি আপনার এই লেখায় সেটি চলে এসছে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আপনার এই লেখা থেকেই কোট করে, যে অন্টারিওর যে প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি বলেছেন যে আগামী 3 বছরে যে $1 কোটি ঘোষণা দিয়েছে ফোর্ড সরকার, সেটি আগামী 3 বছরে ব্যবহার করা হবে, যা দিয়ে ইন্ডিয়ান আবাসিক স্কুলগুলোর কবরগুলো চিহ্নিত করে সেগুলো সংরক্ষণ করা হবে। অর্থাৎ মানে রেড ইন্ডিয়ান মানে হচ্ছে আদিবাসী যারা ছিলেন এখানে তাদের। এবং লিবারেল পার্টির যিনি নেতা রয়েছেন এখন অন্টারিওতে, স্টিফেন ডেল ডুকা, তিনিও এই যে দেহাবশেষ অনুসন্ধানে সরকারের অর্থায়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটি কিন্তু খুব বড় একটি সুখবর যে বিরোধী পক্ষ, বা যদিও অন্টারিওর বিরোধী দল এখন স্টিফেন ডেল ডুকার লিবারেল পার্টি নয়, কিন্তু তারপরেও তারা যে স্বপ্রণোদিত হয়ে স্বাগত জানিয়েছেন, এই বিষয়টিতে একমত প্রকাশ করেছেন, এটি নিশ্চয়ই আশার একটি খবর। এবং যে বিষয়টি জাস্টিন ট্রুডো বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করছেন, তিনি বারবার এই বিষয়টি বলেছেন যে কানাডাবাসী যারা রয়েছেন তাদেরকেও ক্ষমা চাওয়া উচিত এই ঘটনাতে। না, কানাডার এই আরেকটি যে রূপ আছে, কানাডার যে আরেকটি চেহারা আছে, কানাডার যে একটা কালো একটা মানে অধ্যায় আছে, সেটা কিন্তু নানাভাবেই আমরা এই ঘটনাগুলো পাই। দুটি সাহিত্য বিষয়ক একটু কথা বলবো। সাহিত্য হচ্ছে যে রবীন্দ্রনাথ আমেরিকায় বহুবার এসেছেন, কানাডায় তিনি আসতে চাননি। যদিও একবার এসেছিলেন 1929 সালে ভ্যাঙ্কোভারে, কিন্তু তার আগে তিনি বলেছিলেন কানাডায় তিনি আসবেন না। কেন আসবেন না? ভারত থেকে যে জাহাজটি এসেছিল, ভারতীয় লোকজন, সেই ভ্যাঙ্কোভারে সেই জাহাজটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে বহুত লোক মানে মৃত্যুবরণ করেছে এবং মানে দুঃখজনক ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অমানবিক কানাডাকে আখ্যায়িত করে রবীন্দ্রনাথ ভারতে এই কানাডায় আসতে চাননি, যদিও একবার এসেছিলেন পরে। এটা একটি বড় ব্যাপার ছিল। এবং আমি 2005-এ যখন অটোয়াতে আসি প্রথম কানাডাতে, তখন রেডিও সেন্টারে আড্ডা দিতাম। সেখানে যারা ছিলেন, ফারুক ফয়সল, লুৎফর রহমান রিটন, আরো লোকজন যারা ছিলেন লেখক, তখন আমার সঙ্গে একটি ছেলের পরিচয় হয়, আদিবাসী, রেড ইন্ডিয়ান, অটোয়াতে, একটু এলোমেলো অগোছালো। আমি রেড ইন্ডিয়ান, আমি তখন বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশের বর্ণমালা নিয়ে কাজ করতাম, আদিবাসীদের বর্ণমালা নিয়ে। এবং আদিবাসীদের বর্ণমালা নিয়ে আমি একটি তখন নাটকও লিখেছিলাম, ভালোবাসি ভালোবাসি, বিটিভিতে, সৈয়দ জামান প্রযোজিত। তো ফলে আদিবাসীদের সঙ্গে আমার একটা আগ্রহ, ভাষা সংগ্রহ করা, তাদের বর্ণমালা সংগ্রহ করার ব্যাপারটি ছিল। আমি সেই ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হয়, আদম। সে আদমের কাছে আমি তার বর্ণমালার বিষয়টাকে, সে কখনো খুব আন্তরিক
কখনো খুব এলোমেলো, কখনো সে আমাকে পাত্তা দেয় না। একটা একটা অন্য ধরনের ছেলে। হুম, তার সঙ্গে পরিচয় হয়েছিল একটা ওইখানে বুক ফেয়ারে। তো যাক আমি সংক্ষেপে বলছি, সে একটি কবিতা দিল। সেই কবিতাটি আমি আ অনুবাদ করেছিলাম। জি, এবং কবিতার মধ্যে লাস্ট শব্দটা ছিল ফাক। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে আলোচনাগুলো আমরা করলাম, সেটা পুরো ১২ লাইনের কবিতার মধ্যে আছে। তার বোনকে নির্যাতন করে পাথর চাপা দেওয়া হয়েছে। তার ভাইকে নিয়ে নিখোঁজ করা হয়েছে। তার মা কাঁদছে, বরফ জমে আছে। সেই কবিতার লাস্ট লাইনটা ছিল যে এই শব্দটাকে, মানে ইংরেজি শব্দ ছিল কবিতাটার মধ্যে, না ফাক ইউ। আমি সেটা অনুবাদ করে বাংলাদেশের প্যান ইন্টারন্যাশনাল যে সংগঠন, তার যে প্রধান ডক্টর আইরিন জামান, তার কাছে পাঠিয়েছিলাম। তিনি একটি কবিতা চেয়েছিলেন কানাডার প্রেক্ষাপটে। হুম, হুম, এই কবিতাটি পড়ে আমি সেইখানে একটি শব্দ ব্যবহার করেছিলাম। আমি কখনোই আমার কোনো কবিতার মধ্যে অশ্লীল অশালীন শব্দ ব্যবহার করিনি, কিন্তু তার সঙ্গে কথা বলার তার যে প্রতিক্রিয়াটা, আমি 2005-এর ঘটনা বলছি, আমার মধ্যে যে রিয়াকশন হয়েছিল, আমি কবিতার লাস্ট লাইনটা ছিলাম সভ্যতাকে যদি। তো ভদ্রমহিলা প্যান ইন্টারন্যাশনালের যে আইডিন জামান বলছে যে ভাই এই শব্দটি পরিবর্তন করে দেন, অন্য কিছু দেন। আমি কিন্তু সেই শব্দটি পরিবর্তন করিনি এবং আমি ফেসবুকে সেটা পোস্ট করেছি। অত্যন্ত মানে কাকতালীয় ব্যাপার, কালকে তিনি আমাকে ফোন করে দীর্ঘক্ষণ আলোচনা করলেন কালাটা কি হয়েছে, এবং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে আমি যে কবিতাটি অনুবাদ করেছিলাম, আমার কবিতার যে স্পিড ছিল, যে রাগ ছিল, যে ক্ষোভ ছিল, যে ভাষার একটা অশালীন, হ্যাঁ, একটা একটা যে শক্তি ছিল, সেটা যে আমি ব্যবহার করেছি, তিনি একমত হলেন যে এতদিন পর আমি বুঝতে পারলাম যে কানাডাতে এই ঘটনা ঘটছে, যার একটি কবিতার মধ্যে তার রাগ, ক্ষোভ, জেদ, ঘৃণা প্রকাশ পেয়েছে। তো জি। এটা আমার ভালো লাগলো যে তখন হয়তো মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সব ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এই মানে আমি কবিতাটির কথা বললাম যে আমি যেহেতু কবিতা অনুবাদ করেছি, আমি হয়তো আজকে এই কবিতাটি আবার পোস্ট করব। ধন্যবাদ ওসমানী। জি, আমরা পরের খবরে যাই। দুলাল ভাই হয়তো এটি এর সাথে সম্পৃক্ত কিনা আপনি আরেকটু ভালো বলতে পারবেন। কানাডায় ৭ দিনে ৪ টি গির্জা পুড়ে ছাই। আ পশ্চিম কানাডায় ২ টি গির্জা আগুনে পুড়ে মাটিতে মিশে গেছে। আ শনিবার দিন গত ২৬শে জুন এই ঘটনা ঘটেছে এবং কর্মকর্তারা বলছেন যে উভয় বিল্ডিং এর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এই আগুনটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন আসলে বোঝার উপায় নাই যে এখানে কি হয়েছিল। গত সোমবার আরো ২ টা গির্জায় আগুন লেগেছে এবং এই নিয়ে মোট ৪ টি আ গির্জাতে আগুন দেয়া হলো ৭ দিনে। এটি কি আসলে স্কুলে যে বাচ্চাদের মরদেহ পাওয়া গেল সেটির কোনো প্রভাব আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তাই। ইত্তেফাকের নিউজটি যাওয়ার পর আমি অনেকক্ষণ ভেবেছি যে এত দ্রুত একই সময়ের ঘটনাগুলো এবং একটির সঙ্গে একটি এত বেশি সম্পৃক্ত যে কোনোভাবে আলাদা করার উপায় নেই। যদিও কালকে যখন আমি এই খবরটি আমার স্ত্রীকে বললাম, অপিকে বললাম যে দেখো, অপি একটু থেমে বলল, এটা কি তারাই করেছে? এই প্রশ্নটা উঠেছে। আমি অপির প্রশ্নটাকে আমি এই জন্যই মানে গ্রহণ করছি বা আমি নিচ্ছি যে এটা কি তাহলে এরকম প্রশ্নগুলো অনেকের মধ্যেই কিন্তু জন্ম দেবে। ঠিক এই মুহূর্তে কেন ৪ টি গির্জায় আগুন এই দিল? মুহূর্তেই কেন? এটি একটা হতে পারে যে ক্ষোভ, রাগ, জেদ, যেটি একটি কবিতার কথা বললাম আমি। যে কবিতার মধ্যে এই ঘৃণাগুলো আছে। ফলে এটার ঘটতে পারে। আবার উল্টোটাও হতে পারে। যে 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 প্রশ্নটা উঠছে যে তারা কি এই কাজটা করে ঘটনাকে আড়াল দেওয়ার চেষ্টা করছে এবং সমান্তরাল করার চেষ্টা করছে, বা প্রতিপক্ষ একটা দাঁড় করানোর চেষ্টা করছে। কারণ যে ঘটনাটা ঘটিয়েছে এককভাবে এটির ক্যাথলিক যে সম্প্রদায় বা যারা পরিচালনা করছে স্কুল, তাদের ঘটনা। এখানে দায়ভার কিন্তু জাস্টিনেরও না, জাস্টিন তো মানবিক বলে সেই বিষয়টি বলছেন, বা কানাডার সরকারেরও না, কিন্তু একটি প্রতিষ্ঠানের। হু, হু। এখন সেটা কি প্রতিপক্ষ তৈরি করার জন্য এই কাজটি করছে? এটাও একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয়েছে এটি একটি ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ প্রতিটি ধর্মের মধ্যেই একটা জিজ্ঞাসা আছে, একটা প্রতিশোধ নেওয়ার একটি প্রবণতা আছে। জি। এতদিন আহ ইসলাম ধর্মের মধ্যে দেখছি যে কোথাও একটি কোরআনের অবমাননা হলে সেটা সারা বিশ্বে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আয়াতুল্লাহ খোমেনির স্যাটানি ভার্সাস নিষিদ্ধ করলো ইরানে, এবং ইয়ের আর
এই স্যাটানি ভার্সেসের লেখক সালমান রুশদি। সালমান রুশদিকে ফাঁসির দাবি করা হলো, যে ফাঁসি দেওয়া হবে, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং একটা মানি ঘোষণা করা হলো এত। আমরা বাংলাদেশের 20 জন প্রতিবাদ করেছিলাম, কিন্তু বইয়ের বিরুদ্ধে না, তার ঘোষণার বিরুদ্ধে। সেটা হচ্ছে বিচার করে দেওয়া হোক এবং লেখকের স্বাধীনতা, এই দুটি পরিপ্রেক্ষিতে। এবং সেই ঘটনার জন্য বাংলাদেশ আগুন জ্বলছিল, বিশ্ব সাহিত্য কেন্দ্রে পুড়িয়ে দেওয়ার কথা ছিল, অনেকে আত্মগোপন করেছিল, এবং একটি পর্যায়ে গিয়ে 2 নাসরিন এবং 2 আশরাফ উড্র করেছিল সেই বিবৃতি থেকে। খন্দকার আশরাফ হোসেন এবং আশরাফ আহমেদ, নাসরিন জাহান এবং তসলিমা নাসরিন, তারা উড্র করেছিল। এই যে ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো ধর্মীয় ভাবে, এবং দেখা যাচ্ছে যে আমেরিকাটা ঘটনা করছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলাম কান্ট্রিগুলোতে সেই আগুন দাও করে জ্বলছে। এবং এখানেও কিন্তু গির্জাও প্রতিবাদ করা হয়েছে, যে গির্জার মধ্যে আমেরিকা অনেক ঘটনা ঘটছে। তো এখন এই শুধুমাত্র ধর্ম ব্যাপারে ইসলাম মানে যারা ইসলাম ধর্মের উপর দোষ দিলে হবে না। আমরা একই চিত্র দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মের মধ্যেও, যেটি এখন ঘটছে। তারা অমানবিক ঘটনা করছে এবং গির্জা আগুন দিয়েছে। এবং কানাডাতে কিন্তু মুসলিম বিদ্বেষ, মুসলিম বিরোধী একটি সম্প্রদায় আছে, তারা একের পর এক ঘটনাগুলো ঘটিয়েছে। সরকারও সেখানে বিব্রত হয়, যেটা মন্ট্রিয়ালে ঘটেছে, কয়েকদিন আগে লন্ডনে 4 জন মারা গেল, এবং গত সপ্তাহে 2 সপ্তাহ আগে স্কারবোরোতে এই ঘটনাটি ঘটেছে মসজিদে। এখন তো লকডাউন, সেখানে কেউ যায় না, কিন্তু 2 জনকে ধরা হয়েছে, সন্দেহভাজন 2 জনকে, যেটি আমাদের সিবিসি নিউজ আসছে। তো ফলে আমার মনে হচ্ছে উগ্র মুসলিমগুলো তারা প্রতিশোধ, তারা তো জেহাদ করে, তাদেরকে জেহাদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মাথা ধুলাই করে এমন একটি জায়গায় নেওয়া হয়। যেমন তুমি একটা চমৎকার কথা বললা, আমি এটা পড়িনি, আমি মিস করেছিলাম, আমার ভালো লাগলো, যে তাদেরকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তোমরা হৃদয়হীন, তোমাদের হৃদয় বলে কিছু নাই, তোমরা নিজেদেরকে ঘৃণা করো, নিজস্ব সংস্কৃতি, নিজের ভাষায় কথা বলা, এগুলো কিছু করা যাবে না। তারা তোমরা ক্যানাডিয়ান যে কালচার, অর্থাৎ এখন যে সভ্য হুম, ক্যানাডিয়ানদের কালচারকে ব্যবহার করতে হবে, সভ্য ক্যানাডিয়ানদের মতো করে কথা বলতে হবে। যেটি দুলাল ভাই, যদি আমরা বাংলাদেশের দিকেও যদি তাকাই, আপনি দেখবেন যে পাহাড়ি জনপদের যারা রয়েছেন, আদিবাসীরা যারা রয়েছেন, সেম একই অবস্থা। কিন্তু আদিবাসীদেরকে নানানভাবে আমরা দেখেছি সেই নির্যাতনগুলো, বা এই খবরাখবর আমরা দেখেছি। অথচ তাদের যে প্রতিভা, আমি অত্যন্ত মানে ক্ষমা চেয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের অমিত চাকমা কিন্তু একজন। জি, অবশ্যই। অমিত চাকমা সেই মাটি থেকে, পাহাড় থেকে, জুম চাষের জায়গা থেকে, হ্যাঁ, ওই রকম পরিবেশ থেকে উঠে এসে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন, আলোড়ন সৃষ্টি করেছেন। এবং তিনি শুধুমাত্র আমাদের কানাডাতে নয়, তিনি এখন অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এরকম অনেকে আছেন। আমি যার সঙ্গে ত্রিপুরা কাজ করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি এখন ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন, কিন্তু তাদের এই প্রতিভাগুলো মূল্য নেই। তাদেরকে ওইখানে একটা কথা হচ্ছে, তোমাদের হৃদয়হীন ভাবেও তাদেরকে তৈরি করা হয়েছে। সেই কথার সঙ্গে যুক্ত করতে চাই, যারা ধর্ম নিয়ে কাজ করে, যারা উস্কিয়ে দেয়। আমরা দেখেছি যে বাংলাদেশে যে কয়েকদিন আগে ঘটনাটি ঘটলো, হেফাজত কিভাবে উস্কিয়ে দিয়ে মানুষ মানে এই কোমল ব্রেনকে বা ওয়াশ করে তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যায় যে তারা জীবন দিতে প্রস্তুত, 17 জন মারা গেছে। তো ফলে এইখানেও যে ঘটনাগুলো ঘটে, যারা জেহাদ দেয়, তারা ধর্মের জন্য স্বর্গে যেতে চলে যায়, তারা এই ঘটনাটি ঘটাতে পারে বলে আমার মনে হচ্ছে। সেটা তদন্ত করে বের হবে, কিন্তু এই মুহূর্তে আমার ধারণা তাই উগ্র কোনো মুসলিম সম্প্রদায়গুলো যারা মানে প্রতিহিংসার, তাদের সেম একই রকম সমান্তরাল যে ঘটনাটি ঘটে নীরবে করেছে, আর একটা তো প্রকাশ্য ঘটনা ঘটে, তারা ঘটনাটি ঘটাতে পারে। এটা খুবই দুঃখজনক কানাডার জন্য। আমি একটু, যেহেতু আমরা অনেক নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম কানাডার, কিন্তু আসার কথা হচ্ছে যে আপনি যদি তরুণ প্রতিনিধি বা এখানে সংসদের দিকে যদি আমরা তাকাই, বা এখানে যারা কেনেডিয়ান, পরবর্তীতে ইয়াং কেনেডিয়ানস যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু এইসব বিষয়তে খুবই সচেতন। আপনি জাস্টিন ট্রুডোর কথা যদি বলেন, প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়টিতে সচেতন, এবং তিনি বলেছেন, ইভেন আপনি দেখেছেন এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে লিবারেল পার্টির দৃঢ় অবস্থান থাকবে এই বর্ণবাদের বিরুদ্ধে, এবং আদিবাসীদের পক্ষে সবসময় তারা থাকবে। আমি এই জায়গা থেকে আরেকটু দেখতে চাই, আমাদের বাংলাদেশি মেয়ে ডলি বেগম, স্কারব্রো সাউথ ওয়েস্ট থেকে তিনি নির্বাচিত, তিনিও কিন্তু কাজ করছেন এডুকেশন সিস্টেম নিয়ে। বিশেষ করে তার পার্লামেন্টে, আপনি জানেন দুলাল ভাই যে
ডলি বেগম তিনি নানানভাবে কমিউনিটিতে কিন্তু সংশ্লিষ্ট। তিনি নানানভাবে চেষ্টা করছেন, সেই করোনা ভাইরাস থেকে শুরু করে এখানকার সিস্টেম, শিক্ষা পদ্ধতি, স্মল বিজনেস যারা রয়েছে, বিশেষ করে এখন ফিলিপিনোদের স্মল বিজনেস নিয়ে তিনি কাজ করছেন। গত কয়েক মাস আমরা দেখেছি বাংলাদেশি যেসব মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে, এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে ফ্যাশন হাউস, তিনি তাদেরকে প্রমোট করছেন, নানানভাবে চেষ্টা করছেন সব কমিউনিটির মানুষদেরকে তিনি সহযোগিতা করতে। তারই একটি ভাবধারায় তিনি এখানে চেষ্টা করেছেন যে যারা স্পেশাল নিডস স্টুডেন্টস রয়েছে তাদের জন্য তিনি পার্লামেন্টে কথা বলেছেন যে তাদেরকে আরো যাতে ফ্যাসিলিটেট করা যায়। আর এই মুহূর্তে যেহেতু করোনার মধ্যে অনেক বাচ্চারা অনলাইনে ঠিকমতো ক্লাস করতে পারে না, বিশেষ করে যারা স্পেশাল নিডস স্টুডেন্ট যারা রয়েছে, কিন্তু তাই বলে কি তারা শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে থাকবে? অবশ্যই না। তো সেই বিষয়টিতে তিনি অ্যাড্রেস করেছেন, তিনি কথা বলেছেন পার্লামেন্টে। আমরা ছোট্ট করে তার এই পার্লামেন্টের বক্তব্যটা একটু শুনে আসি, তারপর আমরা পরের খবরে যাচ্ছি। Speaker, my question is to the Premier. Amaya, a 7-year-old from Scarborough Southwest, has been facing an incredible amount of difficulty over the past year with online learning. She cannot focus and misses the support that she used to receive from her educator during in-class learning. When the province finally announced that in-person learning may be available for children with special needs, like Amaya, her mother made the request to her school with no success. My question to the Premier is, Mr. Speaker, what option do students like Amaya have? And what has this government done to ensure that accessibility and accommodations for special needs children are prioritized throughout this pandemic? I should have noted in the last question and the last answer rather, when the leader of the opposition speaks about the importance of open schools, it was the opposition parties who stood with the unions at the time who called for the government not to reopen schools in February and January. Order. They advocated for keeping schools closed until the stay-at-home order lifts. That is their position. And they would have kept school closed throughout 2021. We moved mountains, working with every medical officer, with a chief medical officer, seeking external counsel, pediatric institutions, to get them open, to keep them safe. In the context of virtual learning, another choice that would have been removed. They would not have offered parents a choice of virtual learning. And yes, 1 in 4 parents opted for it. They may into September. We think that choice is a strength, recognizing in-class learning must be safe, which is why we invested for it. In the context of what we're doing to support virtual learning, we've added an additional $200 million investment to support it. Response? Over 150,000 tablets have been procured, 10,000 internet connections, and a significant increase, including last year and this year forthcoming, to ensure families can get access to devices and support that they need. Mr. Speaker, it's shameful that I asked about a question about a 7-year-old who needs special needs support, and the minister decided to use his opportunity to answer and throw political punches at the opposition, and then he went on to advocate for online learning. I am at a loss of words because I'm talking. Order. And again, the minister is going to interrupt me while I ask my questions. Speaker, we cannot let students lose a year's worth of learning and development and progress. Students and educators and families are exhausted. They are waiting for this government to make immediate investments in safer, smaller class sizes, upgrade ventilation, and give resources for students with disabilities. For weeks, Amaya's family has been given the runaround. And I hope the minister will move mountain to help kids like Amaya. Like many other families who are trying to access support, despite having all the documentation like medical notes, Amaya is still on a wait list to be considered for in-person learning and accommodations. So my question is, Mr. Speaker, why is the government failing students like Amaya and so many others across this province? আপনি নিশ্চয়ই শুনছিলেন তার পুরো বক্তব্য। এখানে আবার যিনি মন্ত্রীর মানে শিক্ষামন্ত্রীর বক্তব্য দিচ্ছিলেন এবং অপোজিশন পার্টিকে কাউন্টার দিচ্ছিলেন, যদিও বিষয় ছিল একটি, তিনি আরেকটি বিষয় অপোজিশনকে তিনি কাউন্টার দিচ্ছেন, সেই বিষয়টিও আবার অ্যাড্রেস করেছিলেন আমাদের ডলি বেগম। তো আমাদের আসলে অন্টারিও পার্লামেন্ট বলেন কিংবা ফেডারেল অটোয়ার পার্লামেন্ট বলেন, এখানে আসলে এই বিতর্কটা কিন্তু খুব জমজমাট হয়। আপনি আমি জানি না, মাঝে মাঝে দেখার চেষ্টা করি, খুব সুন্দর এবং তাদের বিভিন্ন তথ্য উপাত্ত থাকে। তখন ভাবি আসলে বাংলাদেশের পার্লামেন্টের কথা, যে সেখানে কি হয়। যাই হোক, সেটি অন্য এক সময় সেটি নিয়ে কথা বলা যাবে। সেখানে তো পাগলামি হয়। আমি সেদিন দেখলাম এক মন্ত্রী, সরি এমপি, সেখানে পরিমণির গল্প হয়, পরিমণির গল্প একটা দেখলাম, সে গলার মধ্যে পাগলদের মতো একটা সাইনবোর্ড ঝুলিয়েছে, ত্রাণ চায় না, খাদ্য চায় না, ভাত চায় না, চাই একটি সড়ক।
মানে তার বক্তব্যই যথেষ্ট, কিন্তু সে পাগলের মতো গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝুলিয়েছে, সেটা তো সার্কাস। পুরাই তো বাংলাদেশের পার্লামেন্টে আসলেই সার্কাস। শুধু বাংলাদেশ না উসমানী, এই পৃথিবীর অনেক পার্লামেন্টে মারামারি হয়, মারামারি হয়, আমরা দেখেছি এর আগেও অনেক পার্লামেন্টে, চেয়ার এবং ছুঁড়ে মারছে, এমন সেগুলো এমনও প্রতিবাদ হয়, আমি সেটা দেখাতে পারবো না, আমি জানি না, মানে এক দেশটার নাম মনে নেই, এক মানে পার্লামেন্টিয়ান, কোন দেশের সম্ভবত ব্রাজিল কিনা, সে কাপড় খুলে উলঙ্গ হয়ে বলছে যে আমাদের দেশের মানুষ নগ্ন আছে, আমি নগ্ন হয়ে থাকবো। হুম, হুম, হুম। এরকম প্রতিবাদ হয়েছে সংসদে। তো যাই হোক, ডলি বেগমের গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম, সে যে ভালো পার্লামেন্টিয়ান এবং সে যে সূক্ষ্মভাবে জিনিসটা ধরতে পারেন। আমরা গতবার একটা বিষয় পয়েন্ট আলোচনা করেছিলাম যে লন্ডনে যে ঘটনাটি ঘটেছে, সেখানে যে ছেলেটি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তার শিক্ষার গলদ আছে, তাকে যথার্থ শিক্ষা দেওয়া হয়নি, জি। শিক্ষাকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে, তার ব্রেনকে মডিফাই করা হয়নি, ঝালাই করা হয়নি উপযুক্ত। এটা কিন্তু ডলি বেগম ধরেছিল। জি, এবং ডলি বেগম বলেছিলেন যে তার মধ্যে কেন এত ঘৃণা জন্ম নিল। কারণ তার এডুকেশন সিস্টেমে এডুকেশন সমস্যা আছে সিস্টেমটা আছে এবং তার চমৎকার। সামাজিকীকরণে সমস্যা আছে, সোশ্যালাইজেশন। আমি ডলিকে প্রশংসা করি এই কারণে যে মনস্তাত্ত্বিক বিষয়টি তিনি ধরতে পারছেন, না, তিনি স্টাডি করেন। আমার ধারণা যে ডলি এই স্টাডি বিষয়গুলো করেন। প্রতিনিয়ত তিনি আর পড়াশোনা করেন। আর এর আগে এই মানে ডলি বেগমের আগে আমি একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা তুমি বলছিলে যে জাস্টিন টিডুর ব্যাপারটা, যে তিনি মনে হচ্ছে যে ঘটনাটা জাস্টিন টিডু সরকারই ঘটিয়েছে, তার 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 আবেগটা, তার উচ্ছ্বাসটা, তার যে তার যে মানবতার দিকটা আমার কাছে মনে হয়েছে। এবং এইখানে শুধু এই ঘটনার নিউজ মানে আমরা আগেও প্রমাণ পেয়েছি যে জাস্টিন টিডু কতটা মানবিক। আমি সেই জন্য বলছিলাম যে শান্তিতে যদি নোবেল পুরস্কার পায় তাহলে জাস্টিন টিডু পেতে পারে, আমি একটা আর্টিকেল লিখেছিলাম এবং সেটা আমি পাঠিয়েছি প্রধানমন্ত্রী দপ্তরে, আমি চিঠিও পেয়েছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে একজন আদিবাসীকে সম্ভবত ম্যানিটোবায় নির্যাতন করে পুলিশ ভিডিও করে সেটি দিয়েছিল, সেখানে জাস্টিন টিডু বলছিল যে এটার অ্যাকশন আমি ব্যক্তিগতভাবে নিতে চাই, আমার সরকার নেবে। শুধু এই কানাডার প্রেক্ষাপটে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘটনাটি ঘটলো, একজন কালোকে একজন পুলিশ যেভাবে গাড়ির পাশে চাপা দিয়ে মারলো, জাস্টিন টিডু কিন্তু মাথা নত করে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় নেমে এসে, একদম পার্লামেন্ট থেকে রাস্তায় নেমে এসে মিছিলের সঙ্গে একাত্ম ঘোষণা করে অবনত ভাবে শ্রদ্ধা জানিয়েছে। তোমার কি মনে আছে ঘটনা? মনে আছে, মনে আছে। অতএব জাস্টিন টিডু এখানে মানবিক, অনেক মানবিক। দুলাল ভাই, আমরা আরেকটি খবরের দিকে চোখ দিতে চাই এবারে। এই খবরটিও আমাদের গত সপ্তাহে বেশ আলোচিত ছিল। সেটি হচ্ছে বিশেষ করে টরন্টোতে বা টরন্টো বাংলাদেশি পাড়ায় এটি খুব আলোচিত ছিল। খুনি নূর চৌধুরী, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এবং যার ইতিমধ্যে মৃত্যুদণ্ডর ঘোষণা হয়েছে। সেই নূর চৌধুরী, যিনি কানাডাতে থাকেন, টরন্টো শহরে থাকেন, তার একটি মৃত্যুর খবর আমরা শুনেছিলাম। যদিও আমরা এটি এখনো পর্যন্ত নিশ্চিত নই। তো এখানে যেটি হয়েছে, মোটামুটি বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে বিষয়টি খুব আলোচিত হয়েছিল। সাংবাদিকরা যারা রয়েছেন এখানে, তারা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে এটি ঘটনা কতখানি কি। দুলাল ভাই, আপনি তো বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছেন, নূর চৌধুরীর এই বিষয়টি নিয়েও আপনি লেখালেখি এবং আপনার অনেক একটা ধারাবাহিক আর্টিকেলই আমরা পাবলিশ করেছিলাম এই সিবিএন এ। না, আমার বইও আছে, বইটির ৩য় সংস্করণ বেরিয়েছে। বইও আছে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে ঘটনাটি কি এর? আমার তো ৪ ফরমার বই আছে, সেখান থেকে বলতে গেলে অনেক ঘটনায় বলতে হয়। আমি সংক্ষেপে এটা বলি যে নূর চৌধুরী যে এখানে আছে কি নেই, এটি একটা আড়ালে ছিল। এই লুকোচুরিটা করেছে হাই কমিশনাররা, বিশেষ করে রফিকুল ইসলাম এবং ইয়াকুব আলী এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন তারা যখন ছিলেন, এবং তার সঙ্গে এখানে সাহায্য দিয়েছেন অনেক ব্যক্তিরা। তার মধ্যে হচ্ছে সাংবাদিকরা, যেমন শওকত আলী সাগর, সে এখন নূর চৌধুরীকে নিয়ে বক্তব্য দেয়। শওকত আলী সাগর এখন নূর চৌধুরীকে নিয়ে টেলিভিশনে কথা বলে, অথচ এই শওকত আলী সাগর মানে আমরা যখন, আমি এবং শহীদুল হাসান মিন্টু যখন বলছি যে নূর চৌধুরী এখানে আছে, আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু সে কাউন্টার দেওয়ার চেষ্টা করেছিল। লন্ডনের একজন সোয়েব বলে আছে সাংবাদিক, তারা দেখাচ্ছে যে নকল নূর চৌধুরী দাঁড় করে লন্ডনে, পূর্ব লন্ডনে তারা বক্তব্য দিয়েছে, পূর্ব লন্ডনে সে মসজিদে নামাজ পড়াতো, কাপড়ের দোকানে কাজ করাতো। মানে এই প্রতিকূলতার মধ্যে নূর চৌধুরীকে আমরা আবিষ্কার করি, এবং আমি তার সমস্ত কিছু, তার বাসার ঠিকানা থেকে শুরু করে আমি বই পর্যন্ত লিখেছি, এবং তার বাসায় গিয়ে আমি মানে লাইভও করেছি, এবং তার আইনজীবী
তার প্রতিপক্ষের আইনজীবী সবার, মানে বইটার মধ্যে কখন আসছে, কিভাবে আসছে, কোন পাসপোর্ট আসছে, তার কয়টা পাসপোর্ট, আমি আদি অন্ত সবকিছুই পুরো তাকে নিয়ে তো এখানে টরন্টো স্টারও সংবাদ প্রকাশ করেছিল এর আগে। প্রকাশ করেছিল। আমি এই প্রসঙ্গে আসি যে আমি আমার যে থার্ড সংস্করণ বেরিয়েছে, এবং থার্ড বলবো না, মানে ফোর্থ বলবো, এইভাবে যে বঙ্গবন্ধু সমগ্রের মধ্যে যখন বেরিয়েছে আমি আবার আপডেট করেছি সেখানে, এবং সেখানে আমি সর্বশেষ যে খবরটি দিয়েছি যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, তাকে হাসপাতালে তাকে রাখার কোনো ব্যবস্থা নেই, মানে যায় না, বাসাতে চিকিৎসা দেওয়া হয়, এবং নার্সিং একজন নার্স এসে তাকে তার ব্লাড টেস্ট, নানা রকমের ইউনিট টেস্ট, তারপর ইনজেকশন এগুলো দিয়ে যায়। তার স্ত্রী যে রাশেদা খানম, সেও খুব অসুস্থ। তো ফলে একজন নার্সিং সবসময়, একটা কানাডা কিন্তু কেউ অসুস্থ হলে কিন্তু এই কাজটা সরকার থেকে করা হয়। তিনি কানাডার নাগরিক নয়, কিন্তু কানাডার নানা ধরনের সুযোগ সুবিধাগুলো উনি পাচ্ছে, তার নামে ফ্ল্যাট থেকে শুরু করে তার এই যে স্বাস্থ্য সেবাগুলো পাচ্ছে, এবং তিনি একেবারে আইসোলেটেড। হয়তো কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, যেটি খবরের মধ্যে আছে যে সে মারা গেছে, কেউ কেউ তার লাশ রিচমন্ড হিলটে মাটি দিয়েছে, হয়তো তার নিশ্চয় কেউ আছে। কিন্তু আমরা এটা খোঁজ নিয়েছি অটোয়ার হাই কমিশনার থেকে শুরু করে এখানে পুলিশ দপ্তর, যে প্রতিদিন কানাডায় টরন্টোতে কত লোক মারা যায় সেটার একটা রেকর্ড, তারপরে মানে যেখানে কবর দেওয়া হয় সেখানে একটা তালিকাতে কাদের কবর দেওয়া হয়েছে। আমি এবং শহীদুল ইসলাম মিন্টু, হ্যাঁ, তিনি বাংলা মেইলের সম্পাদক, তিনিও নানান সোর্স থেকে নিয়েছে যে আমরা এরকম কোনো খবর পাইনি। কিন্তু আমি সর্বশেষ যে খবরটি আমার বইয়ের মধ্যে দিয়েছিলাম, তিনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, কারণ শারীরিক অবস্থা খুব খারাপ, তার একাধিক বার্ধক্যজনিত ছাড়াও তার একাধিক রোগে আক্রান্ত, তার আর মানে হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে মানে অচল অবস্থায় সে হুইল চেয়ারে সে মুভ করে। এবং ফার্স্ট লাইনটা ছিল যদি কানাডায় তিনি মারা যায় তাহলে কানাডা হবে আরেকটি কলঙ্কের জায়গা, যে একটা কলঙ্কের কানাডা ধারণ করছে, যেটা আমরা এতক্ষণ দীর্ঘ আলোচনা করলাম আমাদের আজকের অনুষ্ঠানে, যে 100 বছর আগের যে ঘটনাগুলো ঘটেছে আদিবাসীদের উপর, ঠিক একইভাবে কানাডা যে একটি কালো অধ্যায় আছে তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে খুনি নূর চৌধুরীকে পৃষ্ঠপোষকতা করা। ইচ্ছে করলে নূর চৌধুরীকে তৃতীয় দেশে পাঠিয়ে দিতে পারে, কানাডা কেন করে না আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে জাস্টিন ট্রুডোকে চিঠি লিখেছি, উনি বলেছেন আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। তো ফলে তার মৃত্যুটা কেউ কেউ বলছে যে করোনার সময় হয়েছে, যেহেতু তিনি জনবিচ্ছিন্ন, যেহেতু তিনি আলাদা আইসোলেটেড, তার সঙ্গে কোনো মিডিয়ার যোগাযোগটা নাই, এটা রহস্যজনক। এটা শুধুমাত্র বাঙালি কমিউনিটির মধ্যে নয়, আমি সেদিন কাজ করছিলাম, আমি ফোনের পর ফোন পাচ্ছিলাম, আমাদের এখানে লোকাল বাঙালিরা ফোন করছিলেন এবং সিবিসির একজন সাংবাদিকও ফোন করছিলেন যে ঘটনাটা কি, মানে সিবিসিও এই খবরটা পাচ্ছিলেন না, কারণ তার তো সোর্স, তার তো একটা প্রতিষ্ঠান, তারা আমাকে ফোন করেছিল। তখন আমি বুঝলাম আমি কাজে আছে, আমি পড়ে জানাবো, তার সঙ্গে যোগাযোগ পাইনি। কিন্তু পরে যেটি মনে হলো যে এই খবরটি হয়তো সত্য না, কারণ শহীদুল ইসলাম মিন্টু এবং আমি আমার সোর্স থেকে, সে তার সোর্স থেকে, আমরা এই ঘটনাগুলো নিয়ে একদিন আমাদেরকে এটার কি বলবো তদন্ত না, আমাদের অনুসন্ধান করতে হয়েছে। পরে আমরা আলোচনায় যেটা এসেছি যে এটা হয়তো মারা যায়নি, মারা গেলেও সেটা আমাদের জানার কথা নয়। তবে আমি নিউজটা এই জন্যই করেছি, আমরা আলোচনা করে সিবিএনে করেছি যে এটা আলোচিত ছিল এখানে, আলোচিত ছিল বিশেষ করে টরন্টোর বাংলাদেশি পাড়ায় বাংলাদেশি মানুষের কাছে গত সপ্তাহের 2-3 দিন ধরে এই বিষয়টি খুবই আলোচিত ছিল আওয়ামী লীগের, এবং সেই জন্য আমরা নিউজটা করেছি, এবং আমরা নিউজটা অত্যন্ত ব্যালেন্সের সঙ্গে করেছি। আমরা কিন্তু বলিনি যে সে আমাদের, আমরা টক অফ দ্য টাউন ছিল যে তিনি মারা যাওয়ার খবর আমরা খবর পেয়েছি, এটা হয়, ফলে আমরা তার এই খবরটা জানিয়েছি। এখন যদি মরও যেয়ে থাকে, মারা যদি যায় অথবা না যায়, আমাদের নিউজটার মধ্যে কিন্তু আমরা কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করি না, আমরা যে খবর অথেন্টিক খবরটা দেওয়ার চেষ্টা করেছি। তবে এখনো আমরা এই খবরটা জানি না, এবং হাইকমিশনের সঙ্গে সর্বশেষ যখন আমার কথা হয়েছে তার কাছেও এই তথ্যটি নেই। আমি পরের খবরে যাই, আমরা আসলে তবে আমি এই একটা বিষয় বলবো, হাইকমিশনার হয়তো অটোয়া থাকেন, আমাদের সিবিএন থেকে যদি এখানে কনসুলার যে অফিস আছে একটা চিঠি লিখলে হয়তো সিবিএন থেকে আমাদের এখানে কনসুলার জেনারেল যে আছে সে তার বক্তব্যটা কি দেয় সেটা হয়তো জানা যেতে পারে। তাদের একটা মানে একটা ভালো পরামর্শ দিয়েছেন, আমরা অবশ্যই তাকে লিখবো। আচ্ছা, এখানে জাস্টিন ট্রুডোর ফেসবুক পেজ, আপনারা জানেন এটি একটা সংবাদ, বিভিন্ন খবরাখবর সেটি থাকে। এখানে আমরা সকালবেলা দেখছিলাম যে মাল্টিকালচারালিজম ডে, অর্থাৎ বহু সাংস্কৃতিক দেশ কানাডা, সেই দেশটি বহু সংস্কৃতি দিবস সেটি পালন করা হচ্ছে, এবং তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এখানে জাস্টিন ট্রুডো। তার স্টেটমেন্টও এখানে দেখছিলাম আমি, দ্য প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো টুডে ইস্যুড দিস ফলোইং স্টেটমেন্ট: টুডে উই সেলিব্রেট আ পিলার অফ আওয়ার ন্যাশনাল
character and recognize the many contributions that people of all backgrounds have made and continue to make to our society. তো তিনি এখানে মাল্টিকালচারাল কানাডা বিভিন্ন দেশ থেকে বহু ভাষার বহু বর্ণের মানুষ মিলিত হয়ে কানাডার অর্থনীতির চাকাকে সচল রাখছে। যেটি হয়তো আমার এই যে পেছনে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কানাডার পতাকা ধরে রাখছেন সব এই মানুষগুলো তো কানাডার মানুষ আসলে, যে কারণে এই মানুষগুলোর মধ্যে কোনো বর্ণ নেই, কিন্তু তারপরে বিভিন্ন দেশ থেকে যে মানুষরা আসেন তাদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, এবং কানাডা সবসময় এই ভাষার, সংস্কৃতির বা বর্ণের মানুষদের তাদের নিজস্ব যে আচার আচরণ, যে অনুষ্ঠানাদি রয়েছে সেটিকে সবসময় কানাডা উৎসাহিত করে। যদিও এই সবকিছুর মধ্যে আবার এই নেতিবাচক বিষয়টি আমরা দেখেছি, বাট সেই কানাডার সাথে এই কানাডার আসলে অনেক পার্থক্য, এবং এই কানাডা এখন সেই কানাডার 100 বছর আগের কানাডার যে ঘটনা একটি ঘটিয়েছিল এই ক্যাথলিক চার্চে, সেটির জন্য এখনো অনুতপ্ত। তো এটি ছিল একটি খবর। আমার হাতে মাল্টিকালচারাল আরেকটি খবর রয়েছে, এটি আমাদের কমিউনিটির। আপনি জানেন এখানে কমিউনিটিতে নানান রকমের অনুষ্ঠান হয় এই সামারে, কিন্তু বিশেষ করে এই করোনা ভাইরাসের মধ্যে সেটি এখন সম্ভব হচ্ছে না। তো অনেকেই হচ্ছে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ভার্চুয়াল মাধ্যমে। তো এটি মাল্টিকালচারাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে 2021। এখানে $50 একটি গিফট কার্ড দেওয়া হবে। টেস্ট অফ টেলর মেসি কুকিং কন্টেস্ট, এটির আয়োজন করছে বিসিএস, বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস এবং এক্সেস অ্যালায়েন্স, তারা দুজন মিলে। এটি ডেডলাইন ছিল গত 24 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। যারা হচ্ছে রান্না বান্নায় পারদর্শী তারা 2 মিনিটের একটি ভিডিও বানাবেন এবং সেই ভিডিওটি মেইল করতে হবে। আগামী 29 তারিখে কে উইনার হচ্ছেন সেটি ঘোষণা করা হবে। এই মাল্টিকালচারালের থাকে না যে বিভিন্ন দেশের বিভিন্ন খাবার, বিভিন্ন খাবার, হ্যাঁ, তো সেটি নিয়ে এটি ছিল এটির আয়োজন। আমাদের হাতে আরো একটি আয়োজন রয়েছে, এটি স্যাম রিয়েল এস্টেট টিম আমাদের এই অনুষ্ঠানটি আসছে। তাদের হচ্ছে একটি অনুষ্ঠান রয়েছে কানাডা ডে ফটো কন্টেস্ট আগামী 1 জুলাই। আপনারা জানেন যে কানাডা ডে, দুলাল ভাই হয়তো আমরা পরের সংখ্যায় আগামী সপ্তাহে আমরা কানাডা ডে নিয়ে আরো বিস্তারিত কথা বলতে পারবো। আজকে যেহেতু অন্য বিষয়টি এই যে বাচ্চাদের মলদ্র পাগলের সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে কারণে আমরা আর কানাডা ডে নিয়ে আলোচনা করতে পারিনি। আগামী সপ্তাহে অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। তো আমাদের স্যাম রিয়েল এস্টেট টিমের পক্ষ থেকে $100 গিফট দেওয়া হবে এই ফটো কন্টেস্টের উইনারকে। ফটো কন্টেস্টে কোয়ালিফাই করতে গেলে 4টি ধাপ রয়েছে এখানে। স্যাম রিয়েল এস্টেট টিমের যে ফেসবুক পেজ রয়েছে, স্যাম রিয়েল এস্টেট টিম ইওর হোম সোল গ্যারান্টিড অর উইল বাই ইট, এই পেজের পিন্ড পোস্ট রয়েছে শুরুতেই, এই পোস্টটিতে লাইক দিতে হবে এবং পাশাপাশি স্যাম রিয়েল এস্টেট টিমের যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে লাইক দিতে হবে এবং 3 জন ফ্রেন্ডসকে এই কমেন্টের নিচে ট্যাগ করতে হবে। এই পোস্টটি তার ওয়ালে শেয়ার করতে হবে যিনি পার্টিসিপেট করছেন, এবং তার একটি ছবি এই কমেন্টস এর নিচে, এই পোস্টের নিচে কমেন্টস বক্সে দিতে হবে। তার একটি ছবি, তিনি কানাডাতে ছবিটা তুলেছেন, যে কোনো জায়গায় হোক, তিনি তুলেছেন না, তিনি আছেন ওই ছবির মধ্যে, যে কোনো কানাডার যে কোনো সুন্দর জায়গাতে, মনোরম লোকেশন হোক বা যে কোনো জায়গাতেই হোক, সেরকম একটা ছবি এখানে দিতে হবে। আগামী 1 তারিখে অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থার্সডেতে, বৃহস্পতিবারে উইনার নির্বাচিত করা হবে, অ্যানাউন্স করা হবে লটারির মাধ্যমে, এবং যিনি জিতবেন $100 এবং তার সঙ্গে তার যে ছবি সেটিও এখানে প্রকাশ করা হবে। এবং আমরা সিবিএন এর মিডিয়া পার্টনার, সিবিএনও থাকবে সঙ্গে, সিবিএন এর সংক্রান্ত সংবাদ প্রকাশিত হবে। তো অনেকেই এখানে পার্টিসিপেট করেছেন দেখতে পাচ্ছি আমরা। তো আপনারা যারা পার্টিসিপেট করতে চান তারাও এখানে অংশ নিতে পারেন। অংশ নেওয়া খুবই সহজ, এই নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে। এই ছিল আমার হাতে সর্বশেষ। ওসমান, এই দুটো জিনিসই কিন্তু মজার। একটা হচ্ছে খাবারের ব্যাপারটি, আগে যেটা আয়োজন করছে, আর পরেরটা হচ্ছে কানাডা, বিউটিফুল কানাডা, ওয়ান্ডারফুল কানাডা, কালারফুল কানাডা বলা হয়, যে ভূস্বর্গ ভ্যাঙ্কোভারকে বলা হয়। তো ফলে আমার আগ্রহটা একটু বেশি এই জন্যই যে আমি কানাডার অনেক ছবি, দুর্লভ ছবিগুলো, মানে অনেক আকর্ষণীয় ছবিগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে পাবো এবং মানুষের উৎসাহ বাড়বে। আর মাল্টিকালচারের যে বিষয়টি আমরা একটু আগে আলোচনা করলাম, সেই বিষয়টি যদি বলি যে 1971 সালের সঙ্গে আমাদের একটা মানে যেমন নারী টান আছে, এইখানে 1971 সালে বিহারি টিডু বহুমাত্রিক বা বহু জাতি কালচার শুরু করেছিল, যার প্রতিফলন আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি।
আচ্ছা, আমরা থেকে আমি যদি আসি তাহলে দেখবো জাস্টিন ট্রুডো রোজার মধ্যে, ধর্মীয়ভাবে পূজার মধ্যে, তারপরে আমাদের স্বাধীনতা দিবসে, আমাদের 21শে ফেব্রুয়ারিতে এবং আমাদের পহেলা বৈশাখে তিনি শুভেচ্ছা জানান, মাল্টি কালচার বলে। এবং বাংলাদেশ ফেস্টিভ্যাল হলো বাংলাদেশ উৎসব হলো, সেখানে তিনি শুভেচ্ছা পাঠান। এবং সর্বশেষ গত ফেব্রুয়ারিতে বলছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ফলে এইখানে যে মাল্টি কালচার, আমি আমার কবিতা দিয়ে আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি। কানাডা একটা ফুলদানি, সেখানে নানা ধরনের ফুল থাকে, গোলাপ, জুই, চামেলি বা চেরি। আমরা প্রত্যেকেরই বিভিন্ন দেশের এক একটি ফুল আমাদের সৌরভ, আমাদের সৌন্দর্য কানাডাকে সমৃদ্ধ করবে, এটি আমি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ দুলাল ভাই, এবং কৃতজ্ঞতা আপনার প্রতি চমৎকার উপস্থাপনের জন্য। এবং দর্শক যারা আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়েছিলেন আজকে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন তাদেরও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা থেকে নিরাপদে থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। ভালো থাকুন সবাই।